নমস্কার, আমি চামেলি মণ্ডল। চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অরণ্যে একা গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প অরণ্যে একা। জঙ্গলের মধ্যে মধু একা, অথচ সবসময়ই মনে হয় যেন আরও কেউ আছে। জন্তু জানোয়ার আছে, পাখি আছে, গাছের ডাল ভেঙে পড়ে, শুকনো পাতা খসে পড়ে, এ তো জানা কথাই। তবু মাঝে মাঝে কীরকম খুচখাচ শব্দ হয়। মট করে একটা গাছের ডাল ভাঙার শব্দ হয়, আর মধু চমকে চমকে ওঠে। বাঁ পায়ের গোড়ালিটা মচকে গেছে, মধু খুঁড়িয়ে চলে। একটা সেগুন গাছের ডাল ভেঙে নিয়ে লাঠি বানিয়েছে। চলার সময় সে নিজেই শব্দ করতে ভয় পায়, খুব সাবধানে পা ফেলে। মাঝে মাঝেই এদিকে ওদিকে তাকায়। বছর সাতেকের মধ্যে মধু এই জঙ্গলে আর ঢোকেনি। তার আগে এসেছিল হাতিখেদা দলের সঙ্গে। তখন ছিল প্রায় 50-60 জন লোক। একা একা কেউ এই জঙ্গলে এত দূর আসে না। বিশেষত গত কয়েকদিন ধরে তো কেউ আসতে কিছুতেই সাহস পাচ্ছে না। মধুর খিদে পেয়েছে। কাল রাত্রির থেকেই কিছু খাওয়া হয়নি। কখন খাওয়া জুটবে কে জানে। এই জঙ্গলে ফলমূল কিছু নেই। মাঝে মাঝে শুধু অসংখ্য থেঁতলানো বটফল ছড়ানো। ও জিনিস কাকেও খায় না। একটু সাফ সুতরো জায়গা দেখে মধু ধপাস করে বসে পড়ল। হেলান দিল একটা গড়ান গাছে। সঙ্গে সঙ্গে শুকনো পাতায় খসখস শব্দ উঠল, ঠিক যেন কেউ আসছে। মধু চমকে ভয় পেয়ে উঠে পড়তে যেতেই দেখল মানুষজন নয়, একটা ধেড়ে আকারের বেজি। 10-12 হাত দূরে ছুঁচলো মুখ নিয়ে মধুর দিকেই তাকিয়ে আছে। এটা যদি বেজির বদলে মেঠো ইঁদুর হতো, তাহলে মধু দৌড়ে গিয়ে ওটাকে মারার চেষ্টা করত। কিন্তু বেজির মাংস চাঁড়ালেও খায় না, মারাও খুব শক্ত ওগুলোকে। মধু হুস হুস করে শব্দ করল কয়েকবার। বেজিটা ভয় পায় না, ধারালো চোখে তাকিয়ে থাকে এদিকেই। যা ধার ওদের দাঁতে, যদি কণ্ঠনালীটা একবার কামড়ে ধরে। মধু মাটির ওপর তার হাতের লাঠিটা আছড়াতে লাগলো। তাতেও ফল না হওয়ায় একটা টুকরো পাথর ছুঁড়ে মারল বেজিটার দিকে। সেটা এবার মন্থর গতিতে ঢুকে গেল ঝোপের মধ্যে। তখন মধুর মাথায় আর একটা নতুন চিন্তা এলো। বেজিটা এদিকে আসতে চাইছিল মনে হয়। তার মানে কাছাকাছি কোথাও সাপ থাকতে পারে। সাপের খোঁজ পেয়েছে বোধহয়। মধু শরীর মুচড়ে এদিকে ওদিকে দেখে নিল ভালো করে। গড়ান গাছটায় একটা বড় ফোকর আছে, সেটাই যেন সন্দেহজনক। এই শালা সাপকেই বেশি ভয়। এ জঙ্গলে বাঘটাক আর তেমন নেই, কচ্চিৎ 2-1টা বেরোয়। চিতা দেখতে পাওয়া যায় মাঝে মাঝে। ভাল্লুকও অনেক কমে গেছে। থাকার মধ্যে আছে বেশ কিছু হাতি। তা হাতিকে তো ভয় পাওয়ার সেরকম কিছু নেই। খালি কয়েকদিন ধরে একটা হাতি গুন্ডা হয়েছে। গত সপ্তাহে গোটা 5 হাতি ঢুকে পড়েছিল পাশের গাঁয়ের ধান খেতে। গাঁয়ের লোকেরা জ্বলন্ত মশাল ছুঁড়ে ছুঁড়ে সেগুলোকে তাড়ায়। একটা দাঁতাল যখন ঘরবাড়ি ভাঙতে আসে, তখন সেটার গায়ে ছুঁড়ে মারা হয়েছিল 1 টিন কেরোসিন। তারপর মশালের আগুন লাগতেই। হাতিটা মৌলে ভালো ছিল, তার বদলে সাংঘাতিক জখম হয়ে পালিয়েছে। এখন সেটার সামনে পড়লে। তা হোক, মধু ভাবল।
এখন জন্তু জানোয়ারের চেয়ে মানুষকেই তার ভয় বেশি। জন্তু জানোয়ারের সামনে পড়লে তবু পালাবার রাস্তা আছে, কিন্তু গাঁয়ের মানুষ তাকে দেখলে আর আস্ত রাখবে না। অন্তত 4-5 দিন এই জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে থাকতে হবে। তারপর জঙ্গল পেরিয়ে রেল স্টেশনে পৌঁছাতে পারলে। গোটা 14-15 টাকা আছে মধুর কাছে। পরী তার এই সর্বনাশটা করল। পরীর সঙ্গে তার সব কিছু চুকে বুকে গিয়েছিল। পরীকে বিয়ে করতে চেয়েছিল মধু। মেয়েটার স্বাস্থ্য ভালো, ক্ষেতির কাজকর্ম করতে পারবে। কিন্তু পরীর বাবা দর হাঁকলে 200 টাকা, তাছাড়া একটি বলদ, 1 জোড়া ছাগল আর 10খানা কাপড়। এত টাকা মধু কোথায় পাবে? তার কি বিলেতে জমিদারি আছে? পরীর বাপকে সে শুনিয়ে দিয়েছিল ওর আর্ধেক টাকায় সে পরীর চেয়ে ঢের ভালো মেয়ে পাবে। বাঁকাবাবুর শ্রাদ্ধের সময় যখন খুব বড় ভোজ হয়েছিল, সেখানে সেই সময় পরী মধুকে আলাদা পেয়ে জিজ্ঞেস করেছিল, কি গো, টাকা জোগাড় করতে পারলে না? কিরকম মরদ তুমি? পরীর বাবার কাছে যেমন মেজাজ দেখিয়েছিল, সেরকম সুরে এখানে কথা বলতে পারল না মধু। বেশ নরম করে বলল, আর 1টা বছর দেরি করতে পারবি না? এবার তামাকের পাতা লাগিয়েছি, যদি পোকা না লাগে। পাতলা ঠোঁটে ফাজিল হেসে পরী বলেছিল, কি করে দেরি করবে আমার বাপ? অনেক লোক যে কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে সাজছে। মধু বলল, তোর বাপ টাকা চায় আর তুই কিছু চাস না? পরী কি এক অনির্দিষ্ট কারণে তক্ষুনি তার চুলে বেনি পাকাতে শুরু করে এবং মুখটা অন্যদিকে ফিরিয়ে বলে, টাকা পয়সা জোগাড় করার সামর্থ্য যার নেই, সেরকম কোনো হাড় হাবাতের ঘরে আমি যাব নাকি? এই কথায় দপ করে জ্বলে ওঠে মধু। অত্যন্ত শুদ্ধ ভাষায় বলে, তোর এত টাকার লালসা, তুই শেষ পর্যন্ত কোনো ধনী লোক শ্বেতকুষ্ঠির ঘরে গিয়ে পৌঁছবি। এরপর মধু আর পরীর মুখ দেখতে চায়নি। পরীর বিয়ে হয়ে গেল 1.5 মাসের মধ্যে। স্বামীর সঙ্গে চলে গেল শঙ্কোষের দিকে এক চা বাগানে। বিয়ে করার জন্য মধু 110 টাকা জমিয়েছিল, তাই দিয়ে 1 জোড়া ছাগল কিনে ফেলল। মাস 8 বাদে সেই ছাগল জোড়ার বাচ্চা হলো 3টে। পরের হাটে সব শুদ্ধ 150 টাকায় বেচে বেশ খুশি হয়ে গেল মধু। বছর 4 বাদে পরী ফিরে এলো বাপের ঘরে। তার কোনো সন্তান বাঁচে না। পেট থেকে বাচ্চা বেরিয়ে 2-4 বার হাত পা ছুঁড়েই মরে যায়, পরপর 3 বার। পরীর বড় মন খারাপ। হঠাৎ একদিন তামাক ক্ষেতের ধারে পরীর সঙ্গে দেখা মধুর। মধু নালা থেকে পাঁক তুলে আনছিল কোদালে। তার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে পরী। মুখখানা শুকনো, চোখ দুটো কিরকম যেন ভাসা ভাসা। মুখ তুলে হঠাৎ পরীকে দেখতে পেয়ে খুবই চমকে গিয়েছিল মধু। এ মেয়েটা যেন তার চেনা কেউ নয়। সেই যে রথের মেলায় একবার ক্ষুদির মায়ের ওপর যখন ভর হয়েছিল, তখন তার চোখ মুখের অবস্থা যেরকম হয়েছিল, পরীরও যেন ঠিক সেই রকম। মনটা খারাপ হয়ে গেল। ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিল, কিরে পরী? পরী খুব ম্লান গলায় বলল, মধু, তুই আমার সর্বনাশ করে দিলি। আমি? আমি কি করেছি তোর? তুই আমাকে সুখে থাকতে দিলি না। নালা থেকে ওপরে উঠে এলো মধু, হাত দুটোতে কাদা মাখা। সেই হাত কচলাতে কচলাতে খুব কাঁচুমাচু গলায় বলল, পরী, আমি তো কখনো তোর ক্ষতি করিনি। আমি গরিব,
সেই গরিবই রয়ে গেছি। আমাকে বিয়ে করলে তোকে অনেক কষ্ট করতে হতো, কিন্তু তোর তো ঠিকেদারের সঙ্গে। তুই আমায় সাপমন্নি করেছিলি। তুই বলেছিলি আমার স্বামীর শ্বেতকুষ্টি হবে। সে তো কথার কথা, ঠিকেদার বাবুর তো সে রোগ নেই। আছে, গোপনে আছে। আমার মুখের কথায় কিছু হয় না রে পরি। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। আমি কি সত্যি তোর ক্ষতি চেয়েছিলাম? প্রতি বছর আমার বাচ্চা হয়ে মরে যায়। তোদের চা বাগানে ডাক্তার নেই, ঠিকেদার বাবুর অনেক পয়সা, কোনো চিকিৎসাতেই কিছু হয় না। মধু খুব দুঃখিত বোধ করছিল পরীর জন্য। সেই সময়েই পরীর চোখ দুটো হঠাৎ চকচক করে উঠল। খপ করে মধুর চুলের মুঠি ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, হারামজাদা, তুই আমাকে মা হতে দিবি না? এত হিংসে ভরা মন তোর? এরপর থেকে পথে ঘাটে লোকজন দেখলেই পরী ডেকে ডেকে শোনাতে লাগল, মধুর সাপমন্নির জন্যই তার ছেলেপুলে বাঁচে না। কথাটা অনেকে বিশ্বাস করে ফেলে। মধুর দিকে আর চোখে তাকায়। মধু বেচারা পালিয়ে পালিয়ে বেড়ায়। তারপর মধু পরশু রাত্রির বেলা ধরা পড়ল পরীর ঘরে। ঠিকেদার বাবু হঠাৎ রাত দুপুরে এসে উপস্থিত। বেচারা মধুর দোষ কি? পরীর মুখের কথা বন্ধ করতে হলে তাকে তো পরীর সঙ্গেই ভাব করতে হবে। মধু এসে পরীর হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে বলেছিল, আর আমার দুর্নাম ছড়াসনি। ছোট ছেলেরা আমাকে দেখলে দূরে সরে যায়। পরী বলেছিল, আমি যদি কখনো মা হই তাহলে তোর দুর্নাম কেটে যাবে। আমি তো মা হব না, আমার বরের শ্বেতকুষ্টি। মধুর বড় ধর্ম ভয়। সেও মা মরা ছেলে। মা শেতলার কাছে মানত করে তার বাপ তাকে বাঁচিয়েছে ছেলেবেলায়। অধর্মের কথা শুনলে তার বুক কাঁপে। পরীর কথায় প্রথমে সে রাজি হয়নি। তারপর 1 দিন, 2 দিন, 3 দিন। ঠিকাদার বাবু অতি ধূর্ত লোক। বনবিড়ালের মতো কখন নিঃশব্দে হাজির হয়েছে। পাকা খবর নিয়েই এসেছে। এসব খবর হাওয়ায় ওড়ে। একে তো মধুর নামে সাপমন্নির বদনাম। তারপর ঠিকেদার যদি তাকে পঞ্চায়েতের সামনে দাঁড় করায়, তাহলে আর বাঁচার আশা নেই। মারের চোটেই শেষ করে দেবে। মধু মাত্র 2-1 মুহূর্ত চিন্তা করেছে। তারপর দরজার খিলটা হ্যাঁচকায় খুলে নিয়ে সোজা বসিয়ে দিয়েছে ঠিকেদার বাবুর মাথায়। আর কোনো দিকে চায়নি, লাগিয়েছে এক দৌড়। মারটা একটু জোরেই হয়ে গিয়েছিল। খানিক দূর দৌড়ে আসার পর মধুর মনে হয়েছিল, সে কি ঠিকেদার বাবুকে মেরেই ফেললে নাকি? ভাবতে গিয়েই তার পা দুটো অসাড় হয়ে যায়। তার তামাকের ক্ষেতে কচি চারা আসছে। তার ঘরে এবছরই নতুন খড়ের ছাউনি লাগিয়েছে। দর্জির কাছে বানাতে দিয়েছিল একটা ছিটের জামা, সবই পড়ে রইল। মধু দৌড়তে দৌড়তে এসে ঢুকল জঙ্গলে। গরান গাছে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছিল মধু। জেগে উঠে পেটটা চেপে ধরল। খিদেতে পেটের মধ্যে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। পকেটে রয়ে গেছে 5-6টা বিড়ি, কিন্তু দৌড়বার সময় দেশলাইটা যেন কোথায় পড়ে গেছে। পকেটে বিড়ি থাকতেও টানার উপায় নেই। এমনকি তার পকেটে 12-14টা টাকা আছে, তবু তাকে খিদেতে মরতে হচ্ছে। এ এক আজব কথা না? তাহলে টাকা পয়সার মান মর্যাদা কোথায় রইল? বসে থাকতেও ভালো লাগে না, হাঁটতেও ভালো লাগে না। তবু মধু উঠে হাঁটতে আরম্ভ করল।
খানিকটা যাবার পরই সে স্পষ্ট শুনতে পেল পায়ের আওয়াজ। এ মানুষের ছাড়া তো হতে পারে না। মধু দ্রুত ঢুকে পড়ল একটা ঝোপের মধ্যে। ফরেস্ট গার্ডরা মাঝে মাঝে আসে এদিকে, কেউ চুরি করে কাঠ কাটছে কিনা দেখতে, কিংবা ঘুষ নিতে। গুন্ডা হাতিটাকে মারার জন্য শিকারি আসবে, কিন্তু সেই সব শিকারিও তো এত গভীর জঙ্গলে ঢুকবে না। সতর্ক চোখ মেলে বসে রইল মধু। খানিকটা বাদে দেখতে পেল তার চেয়েও বেশি ভয়ে ভয়ে দুটি ছেলে এদিকেই যেন আসছে। বাবুর মতন চেহারা, উস্কো খুস্কো চুল, ছেঁড়া জামা, তবু মুখ দেখলেই বাবুর জাত চেনা যায়। মধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। চিনতে অসুবিধে হয় না, এরা পলিটিক্সের বাবু, বোমা বন্দুকের কারবার করে। এক সময় এনারা পুলিশের ওপর টেক্কা দিয়েছিল, এখন পুলিশ আবার এনাদের ওপর টেক্কা দিচ্ছে। মধু প্রথমেই দেখতে চাইল বাবুদের কাছে কোনো খাবার আছে কিনা, কিন্তু ওদেরও হাত খালি, সঙ্গে কোনো ঝোলাঝুলিও নেই। মধু নিরাশ হয়ে গেল। খাবার থাকলে সে বাবুদের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসত। ছেলে দুটি এগিয়ে এসে সেই গরান গাছটাতেই হেলান দিয়ে বসল, যেখানে একটু আগে মধু বসেছিল। পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করল। ওদের মধ্যে একজন বলল, পাগলা হাতি সব সময় একা আসে না রে। আরেকজন ক্লান্তভাবে বলল, কি জানি। তারপর সে ঘুমোবার জন্য গাটা এলিয়ে দিল। মধু ঝোপ থেকে বেরুবে কি বেরুবে না দোনমোনা করছিল। পরের মুহূর্তেই সে লাফিয়ে উঠল। শুয়ে থাকা ছেলেটিও স্প্রিংয়ের মতন লাফিয়ে উঠে চিৎকার করে বলল, উহ, মরে গেলাম, মরে গেলাম, কিসে কামড়ালো আমাকে। বুঝতে মধুর এক মুহূর্তেও ভুল হয়নি যে ছেলেটিকে সাপে কেটেছে। ঠিক ওই জায়গায় মধুও শুয়েছিল, তাকেও তো কামড়াতে পারত। মা মনসা এত দয়া করলেন কেন তাকে? অন্য ছেলেটা ঝুঁকে পড়ে বলল, কি হয়েছে রে, এত চেঁচাচ্ছিস কেন? অন্য ছেলেটা শুধু বলল, মরে গেলাম, ভীষণ জ্বালা। এই সময় মধু বেরিয়ে এলো বাইরে। সুস্থ ছেলেটি তার দিকে ভয়চকিতভাবে তাকাতেই হাত জোর করে বলল, আমি গাঁয়ের লোক, কাঠ কুড়োতে এসেছি। তারপর সে অন্য যুবকটির পা দুখানা ধরে ছেঁচড়ে টেনে আনতে আনতে বলল, আপনিও সরে আসুন, ওখানে সাপ আছে। সাপটাকে দেখা গেল না। গাছের কোটরে উঁকি মারার সাহস কারুর নেই। মধু দাঁতের দাগ পরীক্ষা করেই বুঝল মারাত্মক বিষধর সাপ। সাপটা কামড়েছে ছেলেটির ঘাড়ে। ছেলেটি ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। বিড়বিড় করে বলল, দড়ি দরকার, দড়ি দিয়ে বাঁধতে হবে না? মধুর মনে পড়ল মা মনসার গান, শিরে কইল সর্পাঘাত, তাগা বাঁধবি কোথা। এই বিষ তো এক্ষুনি মাথায় উঠে যাবে। আর 15 মিনিটের বেশি আয়ু আছে কিনা সন্দেহ। মধু মাটিতে একদলা থুতু ফেলল শব্দ করে। তারপর মস্ত বড় হাঁ করে অন্য ছেলেটিকে বলল, বাবু দেখুন তো আমার মুখে কোনো ঘা আছে কিনা। ছেলেটি বলল, কেন? দেখুন না। না, দেখতে পাচ্ছি না। আপনার কাছে ছুরি আছে? ছেলেটি পকেট থেকে একটা ছুরি বার করে দিতেই মধু সেটা দিয়ে সাপে কাটা ছেলেটির ঘাড়ের কাছটা চিরে দিল খানিকটা। তারপর হিংস্র জানোয়ারের মতন সে ছেলেটির ঘাড়ে মুখ দিয়ে রক্ত শুষতে লাগল। একবার মুখ ভরে রক্ত নেয় আর থু থু করে মাটিতে ছেটায়। অন্য ছেলেটি স্তম্ভিতভাবে দাঁড়িয়ে। সাপে কাটা ছেলেটির মুখ মাটির দিকে, শরীরের কোনো সার নেই।
মধু পাগলের মতন এক একবার তার ঘাড় থেকে রক্ত শুষছে আর মাটিতে ফেলছে। এর মধ্যে তার বুক ঢিপ ঢিপ করছে সে সময়। যদি তার নিজের মুখে একটুও কাটা ছেঁড়া থাকে তাহলে সে নিজে আর বাঁচবে না। প্রায় আধ ঘন্টা ধরে চলল এই রকম। তারপর মধু একটু পাশে সরে গিয়ে বমি করল। গলায় আঙুল দিয়ে নিজেই বমি করতে লাগলো অনেকক্ষণ ধরে। না খেতে পাওয়া খালি পেটে কত আর বমি হবে। ফিরে এসে সে উল্টে দিল ছেলেটিকে। চোখের পাতা টেনে দেখল, হাত রাখল নাকের কাছে। অন্য ছেলেটি ব্যস্তভাবে ডাকল, অজয়, অজয়। ছেলেটি ক্ষীণভাবে উত্তর দিল, কি? মধু তিরিং করে লাফ দিয়ে উঠে বলল, বেঁচে গেছে। লাফ দেবার পরেই মধু মাথা ঘুরে পড়ে গেল। সে ভয় পেয়ে মাটি আঁকড়ে ধরল। সে ঝাপসা চোখে বলার চেষ্টা করল, আমি মরতে চাই না। সমস্ত আকাশ ও মাটি দুলে দুলে যেন তাকে গড়িয়ে ঠেলে ফেলে দিতে চাইছে। সে কাতর গলায় বলতে চাইল, ওগো, তোমরা আমাকে ফেলে দিও না। একটু বাদেই মধু ধাতস্থ হল। সাপের বিষ তার শরীরে ঢোকেনি। ক্ষুধার্ত শরীরে হঠাৎ লাফ দেওয়ায় তার মাথা ঘুরে গিয়েছিল শুধু। মধু আবার উঠে দাঁড়ালো। তারপর বলল, বাবু, আপনি এখানে থাকুন, আমি এনার জন্য জল নিয়ে আসি। কয়েক পা গিয়ে মধু আবার ফিরে এলো। লজ্জিতভাবে বলল, বাবু, আপনার দেশলাইটা দেবেন, আমি একটা বিড়ি খাব। ছেলেটি সিগারেট দিতে চেয়েছিল, মধু তা নিল না। একটু সরে এসে বিড়ি ধরালো। বড় আরাম লাগলো। না খেয়ে তবু থাকা যায়, কিন্তু নেশার জিনিস না পেলে কি চলে? বিড়িতে দু একটা টান দিতেই বেশ মাথাটা পরিষ্কার লাগে। মধু জানে কোথায় জল আছে, সকালেই দেখে এসেছে। আস্তে আস্তে সেখানে এসে দাঁড়ায়। একটা নোংরা জলের ডোবা। একবার সতর্ক দৃষ্টি চালিয়ে দেখে নেয় কাছাকাছি কোনো জন্তু জানোয়ার আছে কিনা। মধু হাঁটু গেড়ে বসল ডোবাটার কাছে। নিচু হয়ে এক আঁচলা জল তুলল। তারপর আবার সোজা হতেই অদ্ভুত এক অনুভূতি হলো তার। যেন তার শরীরের মধ্যে একটা কোলাহল পড়ে গেছে। কি সব যেন ছোটাছুটি করছে তার রক্তের মধ্যে। মধু বুঝতে পারল এর নাম আনন্দ। এরকম আনন্দ সে জীবনে কখনো বোধ করেনি। সে একজনের প্রাণ বাঁচিয়েছে। একজন যে নিশ্চিত মরে যাচ্ছিল, তাকে মধুই বাঁচিয়েছে। তার ভেতরের এই আনন্দ যেন তার শরীর ফেটে বেরিয়ে আসবে। অঞ্জলি ভরা জল নিয়ে মধু ওপরের দিকে তাকালো। এক চিলতে মাত্র আকাশ দেখা যায়। জঙ্গলের মধ্যে একটা অন্ধকার অন্ধকার ভাব। সমস্ত গাছপালা যেন তাকেই লক্ষ্য করছে। মধু কাঁদতে লাগলো নিঃশব্দে। তার চোখের জলের ফোঁটা পড়তে লাগলো তার হাতের জলে। কোনো এক অদৃশ্য কর্তৃপক্ষকে সে মনে মনে জিজ্ঞেস করল, আমি ঠিকেদার বাবুকে রাগের মাথায় মেরেছি, তার বদলে আমি আর একজনের প্রাণ বাঁচালাম, এজন্য কি আমি ক্ষমা পাব না? কেউ উত্তর দিল না মধুকে। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে, আরও এমন গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।